প্রতিম বারবার ডেকেই চলেছে। কি গো, আর কখন যাবে? তোমার দাদা বৌদি তো ফোন করে করে পাগল করে দিচ্ছে আমায়। বলল তুমি নাকি ফোন ধরছ না। প্রতিমের ডাকে সম্বিত ফিরল ইলার। এতক্ষণ কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ ইলার বাবা মায়ের দাম্পত্যের সুবর্ণ জয়ন্তী। নিজের লোকজনদের নিয়েই বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানেই আজ যাওয়ার কথা ইলার। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ইলার বৌদি পলি বারবার ইলাকে বলে দিয়েছে তাড়াতাড়ি আসতে। ননদ বৌদি মিলে নাকি হাজারো সেলফি তুলবে আজ। প্রতিমের দিকে তাকিয়ে চাপা গলা ইলা বলল, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি আমি। প্রতিম কিশোর কুমারের গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে। ইলার একমাত্র মেয়ে 7 বছরের এশা মায়ের মোবাইল নিয়ে গেম খেলতে ব্যস্ত। কাচের জানলায় মাথা এলিয়ে বাইরেটা দেখছিল ইলা। আজ বড্ড গুমট, আকাশ মেঘে ঢাকা। 2-1 ফোঁটা বৃষ্টিতে গরম যেন আরও বেড়ে গেছে। গাড়িতে এসি চলছে বলে কষ্টটা মালুম হচ্ছে না। কাচের জানলার বাইরের মানুষগুলো গরমে যেন হাঁসফাঁস করছে। মাঝে মধ্যে সুযোগ পেলেই মায়ের সাথে দেখা করতে ছুটে যায় ইলা। তবে আজ যাওয়ার একেবারেই মন নেই। পুরনো দিন, পুরনো কথা যেন গিলে খেতে আসছে আজ ইলাকে। বড্ড দমবন্ধ লাগে ওই সব কথা মনে পড়লে। তখন ইলার ক্লাস 8 আর দাদার ক্লাস 10। ইলার মা মাধুরী বরাবরই খুব সুন্দরী ছিলেন। মাথায় একরাশ ঘন চুল, পটল চেরা চোখ, দেখলেই সবার মন ভরে যেত। ইলার বাবা অশেষ সরকারি অফিসে চাকরি করত। অশেষের সেবা যত্নে কখনো ফাঁকি দেয়নি মাধুরী। সন্তান মানুষ করার পাশাপাশি স্বামীর প্রতি সব কর্তব্য পালন করত। দুজনের মধ্যে বড্ড মিল ছিল। ইলার মনে আছে, মা যখন রান্না করত, বাবা মাঝে মধ্যেই ছুটির দিনগুলোতে রান্নাঘরে পিঁড়ি পেতে বসে মায়ের সাথে গল্প করত। কিন্তু হঠাৎ একদিন সব কিছু কেমন যেন পাল্টে গেল। সকালে ঘুম থেকে উঠে ইলা দেখল এলো চুলে খাটের একপাশে বসে আছে মাধুরী। মাকে আগে কখনো এই অবস্থায় দেখেনি ইলা। অশেষের মধ্যেও কেমন যেন ছাড়া ছাড়া ভাব। ঠিক কি হয়েছে মাথায় ঢুকছিল না ইলার। সেদিনের পর থেকে মাঝে মধ্যেই রাতের দিকে বাবা মায়ের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসত। দিন 10 পর বিছানা আলাদা হলো ওদের। মাধুরী ইলার ঘরে ঘুমতো, তবে ঘুমতো বলা ভুল, সারা রাত ছটফট করত সকালের অপেক্ষায়। একদিন মাধুরী নিজের বাপের বাড়িতে ফোন করল। মা বাবা তো সেই কবেই গত হয়েছে, আছে একমাত্র দাদা আর বৌদি। ফোনে কেঁদে কেঁদে মাধুরী বলছিল, আমায় এখান থেকে নিয়ে যা দাদা, আমি আর পারছি না এখানে থাকতে। পরের দিন সকালে ইলার মামা মামি এসে হাজির হলো। ইলার মামি সবিতা মাধুরীর গা মাথা হাতিয়ে বলল, মেয়েদের এরকম পাগলামো করতে নেই। এটা তো তোমার সংসার। একটা বাইরের মেয়ে ছেলের জন্য তুমি কেন তোমার অধিকার ছাড়বে? বাইরের মেয়ে ছেলে? দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে চমকে উঠল ইলা। বাবা কি তাহলে অন্য কোনো মেয়েকে ভালোবাসে? কিন্তু তা কি করে হয়? বাবা যে মাকে বড্ড ভালোবাসত। তাহলে কি ওগুলো সব মিথ্যে ছিল? মামা বাড়ি তো সুন্দরবনের ভেতরে কোনো এক গ্রামে। মা আমাদের নিয়ে চলে গেলে আমরা ওখানে থাকবো কি করে? দাদা তো মাধ্যমিক দেবে এবার, কিভাবে দেবে? ওখানে শুনেছি কারেন্ট থাকে না বললেই চলে। কিভাবে থাকবো আমি ওখানে? অনাগত ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠল ইলা। ওর দাদা চিলেকোঠায় সারাদিন মুখে বই গুজে পড়ে থাকে। ঘরে কি হচ্ছে না হচ্ছে থোড়াই খবর রাখে। মা এসে দুধের গ্লাস দিয়ে গেলে চটপট মায়ের হাত থেকে নিয়ে দুধ শেষ করে মায়ের হাতে গ্লাস ফিরিয়ে দিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখে। মায়ের ছল ছল চোখের দিকে ভুলেও তাকায় না। রিতম বরাবরই এরকম। কিন্তু ইলা, ও তো সব কিছুকে এড়িয়ে চলতে পারছে না।
সংসারটা ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। এসবের মধ্যে নিশ্চিন্তে পড়াশোনায় মন বসানো যায় না। বয়সে ছোট হওয়ায় সব কিছু বুঝেও মাকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। অশেষ মাধুরীর দাদা বৌদিকে বলল, মাধু আমায় মিথ্যে সন্দেহ করছে, বিশাখা আমার অফিসের কলিগ ছাড়া আর কিছুই নয়। দু একদিন একটু ফোনে গল্প করেছি বলে মাধুর যত রাগ। মাধুরীর দাদা হেসে বলল, আরে আমি জানি বোনটা ছেলেবেলা থেকেই এরকম, খুব অভিমানী। মাধুরীর বৌদি বলল, তোমাকে বেশি ভালোবাসে তো তাই কাজ ছাড়া করতে চায় না। সংসারে একসাথে থাকতে গেলে এসব হবেই, তাই বলে কি সংসার ছেড়ে দিতে হবে নাকি? অনেক ঝগড়া করেছো দুজনে, এবার ছুটি পেলে দিন কয়েকের জন্য কোথা থেকে বেরিয়ে এসো। ছেলে মেয়েদের দেখার দায়িত্ব আমাদের, তোমরা ঘুরে এসো। বৌদির কথা শুনে অশেষ হেসে বলল, ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো তাই হবে। এত বড় একটা গুরুগম্ভীর ব্যাপার মুহূর্তে গলে জল হয়ে গেল। ইলার আনন্দের সীমা রইল না। দক্ষিণ কলকাতা ছেড়ে আর সুন্দরবনে গিয়ে থাকতে হবে না। স্কুল ব্যাগ থেকে বইগুলো বের করে একরাশ উৎসাহ নিয়ে পড়ায় মন দিল ইলা। দাদা বৌদি চলে যাওয়ার সময় মাধুরী বৌদির হাত দুটো ধরে চাপা গলায় বলল, ও মিথ্যে বলছে বৌদি, ওদের প্রেমালাপ করতে আমি নিজের কানে শুনেছি। বৌদি মাধুরীর মুখে হাত চাপা দিয়ে বলল, তোমার কি মাথাটা তা গেছে নাকি? এত কষ্টে সব কিছু ঠিক করলাম আর তুমি কিনা সেই একই কথা বলে চলেছ। ছেলে মেয়েগুলোকে পথে বসানোর ইচ্ছে আছে নাকি তোমার? তুমি তো নিজেই বলো ছেলের নাকি তোমার বিদেশ যাওয়ার ইচ্ছে। তা বলি ডিভোর্সের পর খরপোশ যা পাবে তাই দিয়ে ছেলের স্বপ্ন পূরণ হবে তো? আর তোমার মেয়েরই বা ভবিষ্যৎ কি হবে সেটা একবার ভেবে দেখেছ? আমরা তোমায় দেখব না সেটা একবারও বলছি না, কিন্তু অজপাড়া গায়ে তোমার ছেলে মেয়ে থাকতে পারবে তো? পুরুষ মানুষদের একটু আধটু দোষ থাকে, ওগুলো মানিয়ে নিতে হয়। আর শোনো, আজ থেকে বরের ঘরেই শোবে, বরের বিছানা একদম ছাড়বে না। এই নাও ঠাকুরের ফুল, প্রতিমের বালিশের তলায় রেখে দেবে, তাহলে ওর মন এদিক ওদিক কম ঘুরবে, বুঝলে? সেদিন ইলা দেখেছিল মাকে স্নান করে ঠাকুরের ফুল বাবার বালিশের নিচে রেখে দিতে। মা আজ ওর সাথে ঘুমোবে না জানতো ইলা। রাতে বাবার কাছে ঘুমোতে গেল মা। পরের দিন সকালে মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল ইলা। সব কিছু ঠিক হতে শুরু করলেও মা কেমন যেন চুপ হয়ে থাকত। দেখে মনে হতো মনটাই যেন মরে গেছে। প্রথম প্রথম মায়ের দিকে খেয়াল করলেও পরের দিকে একসময় ইলাও গোটা ব্যাপারটা ভুলতে বসেছিল। নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় মায়ের মন পড়ার সময় হয়ে ওঠেনি। এইভাবে দিনগুলো পেরিয়ে গেছে, কিন্তু ইলার বয়স যতই বেড়েছে ততই যেন সে মায়ের যন্ত্রণা অনুভব করতে শিখেছে। ইলা যতই নারীত্বের পূর্ণতার পথে পা বাড়িয়েছে ততই যেন মায়ের জীবনের অপূর্ণতার সাক্ষী হয়েছে। সব কিছু থাকতেও কি যেন একটা নেই, ভাঙনের চিহ্ন মেলাতে গিয়েও যেন রয়ে গেছে। তবে বাবার মধ্যে কোনো অনুতাপ বা আক্ষেপ দেখেনি ইলা। ভাবটা এমন যেন কিছুই হয়নি। ঠাকুরের ফুল কি তাহলে সত্যিই কাজ করল? বাবা কি তাহলে সত্যিই নির্দোষ ছিল? নাকি মাধুরী সত্যিটা বুঝেও না বোঝার ভান করে সারাটা জীবন অশেষের সাথে কাটিয়ে দিল শুধুমাত্র সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য? রিতম পলিকে নিয়ে লন্ডনে থাকে। ওদের একটাই ছেলে, পাপান, বয়স 15। মা বাবার বিবাহবার্ষিকী পালন করতেই এবার ওরা এসেছে। বাড়িতে পা রাখতেই অশেষ ইলাকে বলল, কী রে বুড়ি, এই তোর আসার সময় হলো? তুই তোর মাকে চিনিস না? তুই আসছিস না বলে কিছুতেই সাজবে না। তারপর পলি জোর করে ভেতরে নিয়ে গেল। ইলা মনে মনে বলল, আমি না চিনলেও তুমি তো চিনতে মাকে। তুমি ছাড়া তো মায়ের পৃথিবী অন্ধকার ছিল। তাহলে কেমন করে পারলে মাকে ঠকাতে?
এইসব কথা বাবাকে মনে মনেই বলে ইলা। মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আজও জুটিয়ে উঠতে পারেনি। পলি মাধুরীকে আজ বিয়ের বেনারসি পরিয়েছে। 70 পেরিয়েও মাধুরীর মাধুর্য আজও অমলিন। ইলাকে দেখতে পেয়ে মাধুরী বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? তোর বৌদির কাণ্ড দেখেছিস? এগুলো আমায় মানায়? ইলা মাধুরীকে জড়িয়ে ধরে বলল, খুব মানায় মা, তুমি এখনও কত সুন্দরী। অনুষ্ঠানের শেষে মাধুরীকে একা পেয়ে ইলা বলল, তুমি বাবাকে মন থেকে ক্ষমা করতে পেরেছ মা? মেয়ের কথা শুনে শুকনো হেসে মাধুরী বলল, তোর বাবা কি আমার ক্ষমার পরোয়া করে? সংসারের সব সত্যি জানতে নেই রে মা, জানলেও চুপ করে থাকতে হয়। আমরা মেয়েরা তো সারা জীবন সকলের কথা ভেবে জীবন কাটিয়ে দিই। প্রতিবাদী হতে গেলে তো খুঁটির জোর থাকতে হয়। আমার তো সেটা ছিল না। দাদা বৌদি থোড়াই আমাকে থাকতে দিত। আর তোরা নিজের জেদের জন্য তো তোদের ভাসিয়ে দিতে পারি না আমি। তাই মুখে কুলু পেটে দিব্যি 50 বছর কাটিয়ে দিলাম তোর বাবার সাথে। তোরা ভালো আছিস, আর কি চাই আমার? হয়তো তোর বাবাও শুধরে নিয়েছে নিজেকে, তবে সত্যিটা জানতে বড্ড ভয় করে, তাই আর জানার চেষ্টা করি না। তোর বাবা আমার অভিমান না ভাঙালেও কখনো কটু কথা শোনায়নি আমায়। হয়তো আমি ভুল বুঝেছিলাম তোর বাবাকে। মাঝে মধ্যে সব কিছু গুলিয়ে যায় রে মা। কে ছুরি চালিয়ে দাম্পত্যের সুবর্ণ জয়ন্তী পালিত হলো। অশেষ আর মাধুরী সন্তানদের সাথে নিয়ে গাল ভরা হাসির সাথে ছবিতে পোজ দিল। একদম পিকচার পারফেক্ট যাকে বলে। 12টা বেজে গেছে, বাড়ি ফিরছে ইলা। হঠাৎই গুমোট গরম ভ্যানিশ হয়ে আকাশ ছেপে বৃষ্টি এলো। অকাল বর্ষণ ধুয়ে মুছে দিল অতীতের সব যন্ত্রণাকে। কিন্তু পুরোটা কি পারল জানা নেই। তবে আগের মতো অস্বস্তিটা আর নেই। জানলার কাচ নামিয়ে বৃষ্টির স্পর্শ গায়ে মেখে নিচ্ছিল ইলা।